আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা শুরু করব ঘর্ষণ, এক ভূতুড়ে বলের গল্প বা এক অদৃশ্য বলের গল্প। ঘর্ষণ তোমরা সবাই জানো বলতে গেলে, তাও আমরা ডিটেলসে প্রথমে ঘর্ষণ কাকে বলে, সেটা কেন হয়, কেন এটাকে আমি ভূতুড়ে বলছি, অদৃশ্য বলছি, সেটা নিয়ে আলোচনা হবে। তারপর বুঝতে হবে ঘর্ষণের ক্যারেক্টার। এই যে বলছি ভূতুড়ে বল বা একটা ভূত, সেই ভূতের ক্যারেক্টারটা কি, যতক্ষণ না তুমি বুঝবে ততক্ষণ কিন্তু ঘর্ষণ তোমার কাছে ক্লিয়ার হবে না। তো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো আজকের ক্লাসটা সম্পূর্ণ বেসিক কনসেপ্টের ওপর। তো নিশ্চয়ই এটা তোমরা বুঝবে, আর পরের দিন থেকে তাহলে তোমরা এর যে অ্যাপ্লিকেশন সেগুলো তোমরা বুঝতে পারবে। তো প্রথম দেখো ঘর্ষণ কাকে বলে। সংজ্ঞা বইয়েতে কেমন লেখা আছে আমি সেটা লিখেছি, লক্ষ্য করে দেখো একটু। বলছে কোনো একটা তল, মানে ধরে নাও এই যে ব্লকটা নিয়েছি, এই ব্লকটার নিচের তলটা যখন অন্য একটা তল, এই টেবিলটা একটা তল, সেই তলের সংস্পর্শে থেকে, এরা তো এর সঙ্গে জুড়ে রয়েছে না, টাচে রাখলাম, সংস্পর্শে থেকে যখন গতিশীল হয়, মানে চলছে বা গতিশীল হওয়ার চেষ্টা করে, মানে এ তো নিজে নিজে চেষ্টা করবে না, একে আমি বা তুমি কেউ একজন চেষ্টা করাচ্ছি চলার জন্য, ঠেলে চেষ্টা করছি অথবা চালু করে দিয়েছি। কেন এরকম দুটো কথা বলাচ্ছে? এক, তুমি এটাকে ঠেলে চালু করে ফেলতে পেরেছো, তাহলে চলন্ত বস্তু। আর এক, তুমি এটা ঠেলছো কিন্তু যাচ্ছে না। তখন দুটো ক্ষেত্রেই কিন্তু এই তলটাকে একটা উল্টো দিকে বাধা দেয়। একে তুমি চালু করতে চাইছো, তখনও তোমাকে এই তলটাকে আটকাচ্ছে, মানে বস্তুটাকে আটকানোর চেষ্টা করছে। অথবা তুমি যখন এটাকে চালাচ্ছ, তখনও কিন্তু এর ইচ্ছা, মানে এই টেবিলটার তলের ইচ্ছা একে থামিয়ে দেওয়ার। এই ইচ্ছাটার নামই হচ্ছে ঘর্ষণ বল। কেন ভূতুড়ে বলছি এবার ভালো করে লক্ষ্য করো। নিউটন কি বলেছে না, কোনো বস্তুকে যদি একটা বল প্রয়োগ করা হয়, এইদিকে কোনো বস্তুকে একটা আমরা বল প্রয়োগ করলাম, এটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল, কথার কথা ধরে নাও আমি 10 নিউটন বল প্রয়োগ করেছি, তাহলে নিউটনের মতানুসারে যে কোনো বস্তুর ওপরে যদি আমরা একটা বল প্রয়োগ করি, তাহলে তো তার ত্বরণও থাকবে। কিন্তু দেখা যাচ্ছে এর ক্ষেত্রে লক্ষ্য করো, একে আমি ঠেলছি, ভেবো না ঠেলিনি, সত্যি সত্যি ঠেলছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করে দেখতে পারো, অল্প ফোর্স দিয়ে ঠেলো, খুব বেশি কেন। একে ঠেলে আমি চালু তো করতেই পারবো, আমি বলছি আমি কম ফোর্স দিয়েছি, সেরকমও দিতে পারি তো। আমি একে কম ফোর্স দিয়েছি, তাও যাচ্ছে না, মানে ত্বরণ নেই, ত্বরণ শূন্য। তাহলে কি ব্যাপার? নিউটনের মতানুসারে এফ সমান তো এম এ, তাহলে তুমি ফোর্স দিয়েছো 10, তাহলে তো ভর ইন্টু ত্বরণ কিছু একটা থাকার কথা, অথচ দেখছি বস্তুটা চলছে না, মানে ত্বরণের কোনো গল্পই নেই, গতিবেগই নেই। তা কি করে হলো? তাহলে তুমি ফোর্স দিচ্ছ, তাও যাচ্ছে না, কি করে সম্ভব? তুমি একটা বস্তুকে ঠেলছো, তাও এটা যাচ্ছে না, তার মানে উল্টো দিকে কেউ একজন আছে। ভালো করে তাকিয়ে দেখো তো কেউ আছে কিনা। চোখে দেখা যাচ্ছে না, আমি এটাকে পুশ করছি, তাও দেখছি এটা যাচ্ছে না, তার মানে উল্টো দিকে কেউ একজন আছে, যেটা অদৃশ্য, মানে তাকে আমি ভূতুড়ে বল বলছি। সেটা কোথায় আছে? এই গোড়াতে লুকিয়ে আছে, তলায়। এটাকে তুলে নিলে তুমি দেখতে পাবে না, একে কোনোদিন দেখা যায় না, চোখে দেখা যাবে না, অদৃশ্য বল। আর ভূতুড়ে বল বলছি বা ভূত বলছি, তার ক্যারেক্টারটা বেশ অদ্ভুত, ইন্টারেস্টিং। এরপরে আমি ক্যারেক্টারে আসছি। তাহলে এটাকে আমি 10 নিউটনে ঠেললে এটা যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই উল্টো দিক দিয়ে কেউ আরেকজন 10 নিউটনে ঠেলছে, যাকে আমি চোখে দেখতে পাচ্ছি না। যে এই গোড়ার মধ্যে, এই গোড়াতে, মানে এই গোড়া বলতে বলতে চাইছি, এই যে সংস্পর্শ তলে কিন্তু লুকিয়ে আছে, তুমি আমি কোনোদিনই তাকে চোখে দেখতে পাবো না, সেটা যে কোনো যন্ত্রপাতি ব্যবহার করে নাও না কেন। তাহলে একে আমি 10 নিউটনে ঠেললে যাচ্ছে না, মানে নিশ্চয়ই উল্টো দিকে একটা 10 নিউটন ফোর্স আছে, এই গোড়াতে 10 নিউটন ফোর্স আছে, এখানেও একটা 10 নিউটন ফোর্স জন্ম নিচ্ছে। তুমি যখনই এটাকে ঠেলবে তখন এটা আসবে, এই ফোর্সটা আসবে। তুমি একে ঠেলছো না, তাহলে কিন্তু এই 10 নিউটনের কোনো উৎপত্তি হবে না। ভালো করে বোঝো, এই বলটা কি বলা হয়? ঘর্ষণ বল। আমি লাল কালিতে বলছি ডেঞ্জারাস বল, মানে অ্যাকচুয়ালি এ শুধু নষ্টই করে, শক্তিকে ক্ষয় করে, শক্তির ব্যয় করে দেয় বলতে গেলে। কারণ তুমি এখান থেকে যাচ্ছ, এটা যদি ঘর্ষণ না থাকতো এই মেঝেটার সঙ্গে, তাহলে একে তুমি অনেক আরামসে নিয়ে যেতে পারতে, কারণ তখন তো স্মুথলি চলে যেত। এখন এটা কিন্তু ঘষে ঘষে তোমাকে ঘর্ষণের বিরুদ্ধে যেতে হচ্ছে, তাহলে তোমায় অনেকটা কাজ করতে হবে, তোমার শক্তি ক্ষয় হবে। ঘর্ষণ বল সবসময় বস্তুর গতি বা গতিশীল করার চেষ্টার উল্টো দিকে কাজ করবে,
ওর কাজ হচ্ছে বাধা দেওয়া, আটকানো, সেটা হচ্ছে কাজ। তবে হ্যাঁ, তুমি যখন বল প্রয়োগ করবে না ও কিন্তু তখন অ্যাক্টিভ হবে না। মানে ঘর্ষণ বল বা এই যে ভূতটার কথা বলছি আমি, সে কিন্তু ঘুমিয়ে থাকে। যেই তুমি ফোর্স অ্যাপ্লাই করবে সঙ্গে সঙ্গে জেগে ওঠে। তুমি ফোর্স অ্যাপ্লাই যদি না করো তাহলে সে ঘুমাচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে জেগে উঠে তোমাকে তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার তোমার যে চেষ্টা তার প্রতিবাদ করবে। এটি হচ্ছে ঘর্ষণের কাজ। কেন হয় সেটা যদি ভালো করে লক্ষ্য করো, ঘর্ষণ বল কাজ করবে এই গোড়াতে, দুটো তলের যে সংস্পর্শ জায়গাটা রয়েছে সেখানে কাজ করবে, যে দুটো তল ঠেকছে সেই দুটো জায়গাতে। আর কেন হচ্ছে ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে নর্মাল পিকচার, মানে তুমি যেটা দেখছো যে এই তো আমাদের এটা সানমাইকা মারা রয়েছে তো স্মুথ একদম প্লেন, এটাও বেশ প্লেন মনে হচ্ছে। যদি তুমি জুম করে দেখো, এটা নর্মাল সিচুয়েশন, তুমি আমি বাইরে থেকে যা দেখছি, কিন্তু যদি জুম করে দেখো, মানে অ্যাকচুয়ালি মোবাইলে ছবি তুলে জুম করলে হবে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। যদি আমি সেটাকে জুম করে লিখেছি, যদি জুম করে দেখো তাহলে দেখবে এর এই যে সারফেসগুলো, এই যে গাগুলো এরকম স্মুথ না, প্লেন না, এগুলো কাঁটা কাঁটা, এরকম এরকম কাঁটা কাঁটা। এবারে দেখো এগুলো প্রচুর অমসৃণ তল, এটা বলো একদম প্লেন তল কোনোদিনই হতে পারে না। তুমি আমি চোখে দেখে বলছি এটা প্লেন, আদেও সেটা মসৃণ নয়, ওটা সবই অমসৃণ। এবার কোনোটা বেশি কোনোটা কম, জুম করলেই বোঝা যাবে। তো জুম করে দেখছি এগুলো কাঁটা কাঁটা, তাহলে কি হচ্ছে, এই বস্তুটাকে যখন আমি এই টেবিলের ওপর রেখেছি, এই টেবিলটাও এরকম কাঁটা কাঁটা, এই এই ব্লকটাও এরকম কাঁটা কাঁটা, তাহলে কাঁটাগুলো যদি এরকম ফাঁকে ফাঁকে ঢুকে যায়, এরপরে যখন তুমি ঠেলবে তখন তো আটকে যাচ্ছে, এই দাঁতে দাঁত হয়ে গেছে, তাহলে এটা আটকে যাচ্ছে। এইটার নামই তো ঘর্ষণ বল। তুমি এইটা হচ্ছে ব্লকটাকে পুশ করছো, এই দাঁতগুলো থেকে আটকানোর চেষ্টা করছে, যেটা উল্টো দিকে একটা ফোর্স দিচ্ছে। আমি যেটাকে লাল কালিতে দেখাচ্ছি, এই দিকে একটা ফোর্স আসবে, যেটাই হচ্ছে ঘর্ষণ বল। হ্যাঁ, যখন তুমি এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যদি ফোর্স অ্যাপ্লাই না করো তখন কিন্তু নয়, এমনিতে ঘর্ষণ আসে না, ঘর্ষণ ঘুমিয়ে থাকে। যখনই তুমি ফোর্স অ্যাপ্লাই করবে ঘর্ষণ তখন জেগে উঠবে, এ এক ধরনের ভূত। এবার আমাদের জানতে হবে এই যে আমি ঘর্ষণ বল বা ভূতের বল বা ভূতের কথা বলছি তার ক্যারেক্টার। কারণ তুমি কারোর সঙ্গে যদি কাজকর্ম করতে যাও, ঘর্ষণকে নিয়ে তুমি যদি এগোতে যাও ফিজিক্সে, তাহলে তার তো ক্যারেক্টার জানতে হবে। তুমি কোনো লোকের সঙ্গে কাজ করলে সেই লোকটার ক্যারেক্টার তোমার আগে জানা উচিত। তেমনই তুমি ঘর্ষণ বল নিয়ে যদি ডিল করতে চাও কোনো একটা অঙ্কের মধ্যে, তাহলে ঘর্ষণের ক্যারেক্টার অবশ্যই তোমার জানা উচিত। তো সেটা ভালো করে লক্ষ্য করো, আমি একটু অন্যরকমভাবে বলছি, পুরোটা নিশ্চয়ই বুঝতে পারবে, দেখতে থাকো। ধরে নাও আমি এখন ব্লকটাকে চেঞ্জ করে বড় ব্লক নিয়েছি, আমাদের ফিজিক্স বইটাকে নিয়েছি, এই বইটাকে আমি এখন ঠেলছি, এই বইটা এখন দাঁড়িয়ে আছে, এখন থেমে রয়েছে, আমি এর ওপর কোনো ফোর্স দিইনি। আমি যদি না ফোর্স দিই তার মানে প্রযুক্ত বলের জায়গায় আমি 0 নিউটন লিখলাম, তাহলে ঘর্ষণ বলও কিন্তু 0 নিউটন। আমি বলেছি যখন আমি কোনো বস্তুকে চালু করার চেষ্টা করি বা চালু করে দিই তখন ঘর্ষণ কাজ করে। তাহলে এখন থেমে আছে মানে এর ওপর কোনো ঘর্ষণ কাজ করছে না, তাহলে এখন হচ্ছে ঘর্ষণ বল 0। এখন তাহলে বস্তু চলছে না, চলছে না। ভালো করে লিস্টটা তোমরাও কিন্তু কপি করো। এরপর আমি 1 নিউটন ফোর্স দিয়েছি, কিন্তু ভেবো না যে আমি ফোর্স দিইনি, মিছি দেখাচ্ছি। 1 নিউটন ফোর্স দিয়েছি। তুমি একটা কিছু ফোর্স দিয়ে দেখো, তুমি বলতে পারো আমি 1 নিউটন কি করে মেপে দিচ্ছি, আমি আন্দাজে একটা দিচ্ছি 1 নিউটনের মতো। আমাদের কাছে তো এই মুহূর্তে যন্ত্রপাতি নেই, তো তুমি মনে করো একটা অল্প ফোর্স, তাকে তুমি 1 নিউটন ধরো। তাহলে আমি অল্প ফোর্স দিলাম, বস্তুটা যাচ্ছে না, তার কারণটা কি, আমি প্রযুক্ত বল দিয়েছি 1 নিউটন, তাও দেখছি বস্তুটা যাচ্ছে না। তার মানে উল্টো দিকে কেউ একজন আছে, তাকিয়ে দেখো, চোখে দেখতে পাবে না, ভাবতে হবে, ভাবলে বুঝতে পারবে উল্টো দিকে যে ফোর্সটা আছে সেটাই হচ্ছে ঘর্ষণ। আমি 1 নিউটন দিতে ঘর্ষণ দিয়েছি 1 নিউটন, তাই বস্তু চলছে না। তাহলে ঘর্ষণ বল তখন হয়ে গেল 1 নিউটন, মানে ঘর্ষণের জন্ম হলো। জন্ম বললে ভুল হবে, এটা বলা ভালো, ঘর্ষণের ঘুম ভাঙলো। আমি ফোর্স দিইনি, ঘর্ষণের তলায় ঘুমোচ্ছে। আমি যেই ফোর্স দেবো সঙ্গে সঙ্গে ওই ভূতটা জেগে উঠে, আমি 1 নিউটন দিয়েছি, ও দিয়েছে 1 নিউটন, তাহলে বস্তু এখনো কিন্তু চলছে না বা স্থির বস্তু। এরপর তুমি যদি আরো ফোর্স বাড়াও, মানে তুমি যদি প্রযুক্ত বলটা 2 নিউটন করে দাও, আবার বলছি আন্দাজে করছো, তুমি আগে যা জোরে ঠেলছিলে এখন একটু বেশি জোরে ঠেলো, এত জোরে ঠেলে দিও না যেন চলে যাচ্ছে, সেইখানে আমি যাবো পরে। একটু বেশি ফোর্স বাড়ি দেখো তাও চলছে না, নিজেরা পরীক্ষা করে দেখো। বইয়েতে যদি অসুবিধা, তুমি বড় টেবিলের কথা ভাবো, টেবিলকে ঠেলতে যাও, প্রথমে অল্প ফোর্স দেবে, যাচ্ছে না, আরেকটু ফোর্স দেবে, যাচ্ছে না। সেই সিচুয়েশন বলছি, যাচ্ছে না মানে কি, উল্টো দিক থেকে কেউ আমাকে আটকাচ্ছে,
নাহলে নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে বস্তুটার ত্বরণ থাকার কথা। তাহলে নিশ্চয়ই উল্টো দিক থেকে কে আছে, ঘর্ষণ বল, সেই ভূত বা ভূতুড়ে বল, যার জন্য থেমে রয়েছে, তাহলে স্থির এখনো বস্তু। এরম করে তুমি এখানে 5 নিউটন করলে তখনও দেখবে 5 নিউটন উল্টো দিক থেকে। স্থির মানে 5 নিউটনের সঙ্গে সমান সমান বল দিচ্ছে উল্টো দিকে, এদিকে 5 দিলে এদিকে 5, এই আঁকাতে। এরকম করে তুমি দিলে হয়তো 7 নিউটন, এখানে হলো 7 নিউটন, তখনও বস্তু স্থির আছে। এরকম করে তুমি দিয়েছো এখানে 8 নিউটন, 8 নিউটন। আমি একটা এক্সাম্পলে জাস্ট যাচ্ছি, 9 নিউটন, 9 নিউটন, তখনও স্থির। 10 নিউটন পর্যন্ত কথার কথা বলছি, স্থির থাকলো। 10 নিউটন পর্যন্ত আমি বলছি স্থির। এরপর আমি চালাচ্ছি, এটা আমার এক্সাম্পলে। অ্যাকচুয়ালি কোনো একটা এই বইটার ক্ষেত্রে কত নিউটনে যাবে সেটা তো আমি জানি না, পরীক্ষা করে দেখতে হবে। তো 10 নিউটন পর্যন্ত লক্ষ্য করলাম বস্তু স্থির। যেই আমি 11 নিউটন করে দিলাম বস্তু চালু হয়ে গেল। যখন আমি 11 নিউটন করে দিলাম তখন দেখলাম বস্তুটা কিন্তু এবারে চলছে। আর যখনই চলবে লক্ষ্য করে দেখবে এইখানে ফোর্সটা হঠাৎ কমে গিয়ে হয়তো 8 নিউটন বা 7 নিউটন কিছু একটা কম বল হবে, এটুকু শিওর। ঘর্ষণ বলের মান হঠাৎ করে কমে যাবে। তাহলে এইখানে এতদূর পর্যন্ত স্থির ছিল, এইখানে বস্তু চলছে, এবারে চালু হয়ে গেল, প্লাস ত্বরণ আছে, এটাতে ত্বরণ আছে। কি করে বলছি ত্বরণ আছে? 11 নিউটন আর 8 নিউটন, তুমি একটা বস্তুকে 11 নিউটন দিচ্ছ, আর ওর ভেতরে একজন লুকিয়ে আছে, একটা ভূত, যে উল্টো দিকে তোমায় 8 নিউটন দিচ্ছে। তাহলে আমরা জানি যে একটা বস্তুর উপর যদি একদিকে 11 হয় একদিকে 8 হয়, তাহলে লব্ধি বল হবে 11 মাইনাস 8 মানে 3। তাকে যদি তুমি ভর দিয়ে ভাগ করো বস্তুটার, তাহলে তুমি ত্বরণটা পেয়ে যাবে, তাহলে ত্বরণ আছে। এরপর তুমি যদি 12 নিউটন করো, ক্যারেক্টার বোঝো, তাহলে তখনও দেখবে ঘর্ষণ বল 8 নিউটন। তুমি যদি 13 নিউটন করো তখনও দেখবে 8 নিউটন, চলছে ত্বরণ আছে, চলছে ত্বরণ আছে, সব সেম থাকবে। যদি তুমি এখানে 20 নিউটন করে দাও তখনও সেই 8 নিউটন হবে, চলছে প্লাস ত্বরণ আছে। মানে ঘর্ষণ বল এইখানে আর বাড়বে না, একবার চালু হয়ে গেলে ঘর্ষণ আর বাড়ে না, ঘর্ষণ ফিক্সড, ও আর বেশি বল দেবে না। তুমি যদি এই ফোর্সটা এবারে কমাও, এই ফোর্সটা যদি কমাতে থাকো, তুমি যদি 20 থেকে হঠাৎ করে এখন 11 করে দাও, তাহলে ফের পেয়ে যাবে তুমি 8 নিউটনই পাবে, চলছে তাহলে 8 নিউটন দেবে। তুমি যদি 10 নিউটন করে দাও, চলছে, তাহলে কিন্তু এখানে 8 নিউটনই পাবে। এইটা একটু লক্ষ্য করবে, এখানে 10-এ 10 ছিল, কারণ এটা স্থির ছিল, তখন স্থির অবস্থায় 10-এ 10, চালু অবস্থায় তুমি 10 দিলে ও দেবে 8। তুমি যদি এখানে 9 দাও তাহলে ও দেবে 8, তুমি যদি 8 দাও তাহলে ও দেবে 8। তুমি যদি 7 নিউটন দাও তাহলে কিন্তু ও 8 হওয়ার জন্য আস্তে আস্তে বস্তুটা মন্দন হবে। তুমি যদি এখানটা, আমি একটাকে মুছে দিই একটুখানি, এরপরে আমি একটা স্কিপ করলাম জায়গা কমের জন্য। এখানে যদি তুমি 7 নিউটন দাও, আচ্ছা এইখানে 20-র পরে আমি এটাকে 10 করে দিচ্ছি, 10 নিউটনে দেবে 8 নিউটন, 8 নিউটনে দেবে 8 নিউটন, 7 নিউটনে দেবে, মানে যদি কমিয়ে দাও ফোর্সটা তখন দেবে 8 নিউটন। চালু আছে তাই তুমি কম দিলেও ও কিন্তু যতক্ষণ না ফের থামছে ততক্ষণ এইটা দেবে। এতটাকে বলবো আমরা চলো ঘর্ষণ, চলন্ত অবস্থায় বস্তুর ঘর্ষণ, চলো ঘর্ষণ। ভালো করে লক্ষ্য করো, চলো ঘর্ষণের মান নির্দিষ্ট হয়। আর এতটাকে বলে স্থিত ঘর্ষণ, ভালো করে লক্ষ্য করবে, স্থির অবস্থায় ঘর্ষণ, তাই স্থিত ঘর্ষণ। ক্যারেক্টারটা লক্ষ্য করো, প্রথমে তুমি ফোর্স দাওনি তখন ঘর্ষণের ঘুম ভাঙেন। তুমি 1 নিউটন দিয়েছো বইটাতে, ও দিয়েছে 1 নিউটন, তুমি 2 নিউটন দিয়েছো, ও দিয়েছে 2 নিউটন। মানে ঘর্ষণের ক্যারেক্টার, ফের আমি একই কথা বারবার বলছি, এটা বোঝার খুব দরকার, কারণ ও মুখে মুখে তর্ক করতে পারে। তুমি 1 নিউটন দিলে ও দিচ্ছে 1 নিউটন, তুমি 2 দিলে ও দিচ্ছে 2, তুমি 3 দিলে ও দিচ্ছে 3। তবে হ্যাঁ, সেই তর্কের একটা সীমা রয়েছে, তর্কের সীমা এখানে গিয়ে শেষ। এইটা হচ্ছে তর্কের সীমা। তর্ক বলতে আমি বলতে চাইছি স্থিত ঘর্ষণ, মানে তোমাকে থামিয়ে রাখবে কতক্ষণ পর্যন্ত, ও প্রাণপণে চেষ্টা করবে। কোনো একটা সিস্টেমের জন্য আমি বলছি 10, অন্য কোনো এক্সাম্পল নিলে সেটা 20, 30 যা খুশি হতে পারে। আমার এক্সাম্পল অনুযায়ী বলছি যে
এই বইটাকে আমি ঠেলার সময় এই টেবিলটা এই বইটাকে আটকানোর জন্য, টেবিলের তলটা এই বইটাকে আটকানোর জন্য এই বইয়ের তলে 10 নিউটন ম্যাক্সিমাম ফোর্স দিতে পারবে। তারপরে আমি যখন 11 করে দেবো, ও তখন আর 10 দেবে না। কেন দেবে না? ঘর্ষণের উদ্দেশ্য আমাকে আটকানোর। আমি যখন এটাকে অনেক বেশি ফোর্স দিচ্ছি তো আমার সঙ্গে পারবে না। আমি নিজে না পারি ক্রেন ডেকে আনবো, ক্রেন ডেকে ডেকে ঠেলবো, কোনো মেশিন দিয়ে ঠেলবো, ঘর্ষণ হেরে যাবে এক সময়, নির্দিষ্ট একদম শিওর। তাহলে আমি যখন এটাকে ঠেলছি, যখন আমি 11 নিউটন করে দিলাম, ঘর্ষণ দেখছি এই লোকটার সঙ্গে আর পারা যাবে না। তাহলে এই লোকটার সঙ্গে যেহেতু আমি আর টক্কর নিতে পারছি না, তাহলে আমি আর বেকার আমার ম্যাক্সিমাম এফোর্ট দেবো কেন? আমি আমার সর্বস্ব চেষ্টা কেন করব? আমি একটু কম চেষ্টা করবো। আমার উদ্দেশ্য বাধা দেওয়া, ঠিক আছে বাবা বাধা দিলাম, কিন্তু আমি আমার সর্বস্ব চেষ্টা করব না, একটু কম চেষ্টা করবো। চলো 8 নিউটন কিছু একটা ফোর্স দিলাম, সেই জন্য ঘর্ষণ কমে যায়। এইটা তোমরা দেখতে পাবে যখন কোনো বস্তু একবার চালু হয়ে যায়। স্কুলে দেখবে যে কোনো বেঞ্চ বা টেবিল টানার সময় টানচো আসছে না, একবার চালু হয়ে গেলে তখন দেখবে আরামসে একটু একটু কম ফোর্সে কিন্তু ঘষে ঘষে চলে আসছে। তখন কি ঘটনা ঘটে না, এই যে তোমরা দেখছিলে জুম করলে যে তলগুলো আমরা মসৃণ বলছি, আদৌ মসৃণ নয়, এগুলোতে শুরুতে থাকে গ্রামে এরকম ফাঁকে ফাঁকে ঢুকে থাকে, মানে তখন টানা সত্যি খুব কঠিন, পুরো দাঁতে দাঁত হয়ে রয়েছে। কিন্তু যখন তুমি একবার চালু করে ফেললে তখন অ্যাকচুয়ালি খানিকটা দাঁতগুলো একটু ওপর ওপর উঠে যায়, ওই দাঁতের ওপর দিয়ে ঠেকে ঠেকে চলে যাচ্ছে, তাই জন্য কিন্তু তখন ঘর্ষণ বলটা একটু কমে যায়। তাহলে এতটুকুতে লক্ষ্য করো ঘর্ষণ নিজে নিজে চেঞ্জ হতে পারে। তাই জন্য এই অবস্থায় ঘর্ষণকে মানে স্থিত ঘর্ষণকে বলা হয় স্বনিয়ন্ত্রক। নিজে নিজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ইচ্ছা মতো বাড়াতে পারে কমাতে পারে। তুমি যা করবে ও সেই মতো বাড়বে কমবে। কতটুকু বলছি? স্থির অবস্থায়, তার বাইরে নয় কিন্তু। স্বনিয়ন্ত্রক, স্বনিয়ন্ত্রক বল কতটুকু বলছি আবার বলে দিচ্ছি আমি, যতক্ষণ স্থির থাকবে ততক্ষণ। তবে এই কেসটা বাদ, এটা তো ঘর্ষণ বলের ঘুমই ভাঙে না, ওখানে ঘর্ষণ বল নেই, আসে না। তুমি যেই ফোর্স দেবে সঙ্গে সঙ্গে ভূত অটোমেটিক্যালি কোথায় চলে জানি না দেখবে চলে এসছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। আর এইগুলো তো সব কি বললাম, ত্বরণ আছে। কোন পর্যন্ত ত্বরণ ছিল? 11-8 ত্বরণ, 12-8 বল বেশি হচ্ছে তাহলে ত্বরণ, 13-8 ত্বরণ, 20-8 ত্বরণ, 10-8 ত্বরণ, মানে 1 2 3 4 5, 1 2 3 4 5টা পর্যন্ত ত্বরণ হবে। এরপরে 8-8, ভালো করে ভাবো, দুদিকে দুটো সমান বল। তোমার মনে হচ্ছে স্যার বস্তু থেমে থাকবে কেন? নিউটন কি বলে গেছেন যে যদি কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত না হয়, যদি সেই বস্তুটা আগে থেকে চলতে থাকে তাহলে সেই বস্তুটা সেই বেগেই চলতে থাকবে। আমি তো আগে বস্তুটা তো চলছিল, তারপরে হঠাৎ করে তুমি ফোর্সটা সমান করে দিয়েছো, তাহলে লাস্ট যে বেগটা ছিল সে সেই বেগে যাবে। তাহলে এই কেসটাই কিন্তু ভালো করে মনে রাখবে, সমবেগ। সমবেগ এই পর্যন্ত কিন্তু ত্বরণ রয়েছে, এই পর্যন্ত প্রত্যেকটাতেই ত্বরণ, প্রত্যেকটাতেই। আর লাস্টেরটাই কিন্তু মন্দন, মানে তুমি অল্প ফোর্স দিচ্ছ ঘর্ষণ বেশি, তাহলে এটা এক সময় কি কিন্তু থেমে যাবে, নিশ্চয়ই থামবে, উল্টো দিকে ঘর্ষণ থামিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে মন্দন। এই মন্দনের কেসগুলো আমাদের অনেক অনেক করতে হবে। এই হলো ঘর্ষণের সম্পূর্ণ আলোচনা। ঘর্ষণের যাবতীয় ক্যারেক্টার এর মধ্যে লুকিয়ে রয়েছে। এই যে দেখছো এই লাইনটা, যেখানে তুমি কোনো বস্তুকে ফোর্স দিলে ঘর্ষণ বল তোমাকে ম্যাক্সিমাম ফোর্স দিয়ে আটকে রাখতে পারছে, এটাকে বলে সীমাস্থ ঘর্ষণ। মানে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, তাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। মানে সীমানা গো, স্থির ঘর্ষণের বা স্থিত ঘর্ষণের সীমানা। ঘর্ষণ যে আমাদের আটকাচ্ছে সে সর্বোচ্চ কত হতে পারে, সর্বোচ্চ মানে কি? সীমানা, বর্ডার, বর্ডার লাইন, এটাকে বলে সীমাস্থ ঘর্ষণ। এটা সংজ্ঞা পরীক্ষায় পড়বে, আমি সংজ্ঞাটা একটু পরেই তোমাদের লিখে দিচ্ছি। এবার আমাদের একটা গ্রাফ প্লট করতে হবে যেটাতে আমি এই ক্যারেক্টারটা তুলে ধরবো। তার জন্য আমি প্রথমে অক্ষ দুটো টেনে নিই, এদিকে একটা অক্ষ টানলাম আর এদিকে একটা অক্ষ টানলাম। এইদিকে দিলাম এফ, বড় হাতের এফ, মানে আমি এখানে দেখিয়ে দিয়েছি এটা প্রযুক্ত বল। আর ওইদিকে দিলাম লাল রঙের, মানে যে ভুতুরে বল, তাই জন্য আমি লাল কালারের চিহ্ন করেছি, সেটাকে বলছি ছোট হাতের এফ। এবারে তাদের ভ্যালুগুলো পুট করলেই তুমি বুঝে যাবে। এখানে বিভিন্ন রকমের স্কেলিং থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম স্কেল থাকবে। এদিকেও থাকবে এরকম করে করে, এদিকেও বিভিন্ন রকমের স্কেল করা থাকবে। তুমি যদি মানগুলো বসাও, যখন তুমি 0 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো তখন ঘর্ষণ বল কত? 0।
যখন তুমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করবে তখন ঘর্ষণ বল কত? 1। তুমি 2 করলে 2, তুমি 3 করলে 3, তুমি 5 করলে 5, এরম করতে করতে দেখা যাচ্ছে তুমি 10 পর্যন্ত দেখবে তুমি যা ফোর্স দেবে ঘর্ষণ সমান পরিমাণ বল দিচ্ছে, ওই যে ভূতটা সমান পরিমাণ বল দিচ্ছে। তাহলে এতটা হচ্ছে বলতে গেলে স্থির অবস্থার ঘর্ষণ। আমি স্কেল দিয়েই জুড়ছি, তাহলে বিন্দুগুলোকে জুড়লে এই পেলাম। এরপরে যেই তুমি এই বরাবর ভ্যালুটা আমি একটু লিখে রাখি, এই বরাবর কোনো একটা জায়গায় গিয়ে, এটা আমার এক্সাম্পল অনুযায়ী 10 নিউটন, অন্য কোনো এক্সাম্পল না, আমার এক্সাম্পলে আমি যেটা দিয়ে তোমাদের বোঝাচ্ছি। আর এই দিকেও এই যে পয়েন্টটা গেছে এটা হচ্ছে 10 নিউটন। তর্ক লক্ষ্য করো, তুমি 1 ঘর্ষণ 1, তুমি 2 ঘর্ষণ 2 দিচ্ছে, বস্তুকে চালাতে পারছো না, তোমাদের মধ্যে টক্কর চলছে, তুমি জিতবে অবশ্যই। তুমি যখনই 11 নিউটন করে দেবে, যখনই তুমি এটা 11 নিউটন করে দেবে, সঙ্গে সঙ্গে ঘর্ষণের ক্যারেক্টার হচ্ছে, ধর্ম হচ্ছে যে আমি যেখানে ওকে আটকাতে পারবো না, তাহলে বাপু অত ফোর্স দিয়ে লাভ নেই, আমি আমার কেন সর্বস্ব চেষ্টা দিয়ে করব আটকানোর চেষ্টা করবো, আমি পারবো না, বেকার সর্বস্ব এফোর্ট দেবো কেন, বলে ও একটু কম এফোর্ট দেবে, তার জন্য এটা 8 নিউটন হয়ে যাচ্ছে। তো কথার কথা আমি এখানটাকে 8 বললাম, মানে এই লেভেলটাকে 8 বলছি। এরপরে তুমি যদি 11 পর 12 করো তাও দেবে 8, 13 করলেও দেবে 8, তুমি যত ফোর্সই দাও তারপরে কিন্তু 8 দেবে। তাহলে এই নেমে গিয়ে তারপরে এই চলে যাচ্ছে। এই হচ্ছে ড্রয়িংটা। এখানে লিখে রাখি যে এইটুকু পোর্শন হচ্ছে স্থিত ঘর্ষণ বা স্থির ঘর্ষণ, মানে স্থির অবস্থায় ঘর্ষণ। আর এইখানে কিন্তু চলছে জিনিসটা, এটাকে বলবো চল ঘর্ষণ। শর্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা, যে এই কোণটা কত হবে? স্থির অবস্থাতে প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের মধ্যে যদি আমরা একটা গ্রাফ প্লট করি তাহলে সেটা নতি কত হবে? নতিটা হবে 45 ডিগ্রি। তুমি ভালো করে ভাবে, এটা 2, একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরে নাও এটা 2 নিউটন, তাহলে এটাও 2 নিউটন, তাহলে এই ভূমিটাও 2 আর উচ্চতাটাও 2, মানে লম্বটা, তাহলে লম্ব বাই ভূমি ট্যান থিটা, এটাকে যদি তুমি থিটা বলে থাকো তাহলে ট্যান থিটা হয়ে যাবে 2/2, অথবা তুমি যে কোনো পড়তো 5/5, 7/7, 8/8, 10/10। স্থির অবস্থা পর্যন্ত তুমি যতই ক্যালকুলেট করো এটা 1 আসবে, মানে থিটা বেরোবে 45 ডিগ্রি, সবসময় হবেই হবে, একদম পুরো মাঝখান দিয়ে যাবে এটা। এই হচ্ছে ঘর্ষণের সম্পূর্ণ ক্যারেক্টার। এবার এখানে যে সংজ্ঞা এবং দুটো পয়েন্ট ভালো করে জেনে নেওয়া যাক। স্থিত ঘর্ষণ কাকে বলে? না কোনো তলের ওপর অপর একটি তল সংস্পর্শে থেকে, যেমন এখানে দেখিয়েছি আমি, একটা মেঝের ওপর একটা ব্লককে রাখা হচ্ছে এবং তাকে একটা এক বল দিয়ে ঠেলা হচ্ছে। তাহলে তোমরা জানো বা এতক্ষণে বুঝে গেছো যে ঘর্ষণ একটা কাজ করবে যখন ঠেলছি কাজ করছে, যদি না ঠেলি তাহলে কিন্তু সেই ভূতটা আসবে না। তো যাই হোক, তাহলে সেটা কোথায় আছে? গোড়াতে আছে। তাই তোমরা যত অঙ্ক করবে ঘর্ষণ বলকে কিন্তু অবশ্যই এখানে দেখাবে, অন্য কোথাও দেখাবে না। এইখানে কেউ ঘর্ষণ বল কিন্তু আঁকবে না, তাহলে বোঝা ভুল হচ্ছে। ঘর্ষণ বল তো ওপরে কাজ করে না, ঘর্ষণ বল এই গোড়াতে কাজ করে, তাহলে তুমি গোড়াতেই আঁকবে, তাহলে তোমার জিনিসটা অনেকটা স্বচ্ছ থাকবে। তাহলে কোনো তল যখন অপর একটা তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে, মানে বলতে চাইছি যে এইটা যখন এই টেবিলটার ওপর থেকে গতিশীল হওয়ার চেষ্টা করছে, মানে আমি চেষ্টা করছি কিন্তু তাও চেষ্টায় সফল হচ্ছে না, গতিশীল হতে পারে না। দেখো লেখা আছে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না, তখন একটা তল এই তলটার গতির বিরুদ্ধে, মানে তো গতিশীল হতে চাইছে, সেই গতির বিরুদ্ধে একটা ফোর্স দিচ্ছে, সেই ফোর্সটার নাম উল্টো থেকে যেটা দিচ্ছে তাকেই বলা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ। আর এই স্থিত ঘর্ষণের ক্যারেক্টার আমি লক্ষ্য করলাম, বোঝালাম যে যত তুমি ফোর্স বাড়াবে স্থির থাকা পর্যন্ত ও নিজে থেকে কিন্তু বাড়ে, বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ বল পর্যন্ত ওঠে। সেই স্থিত ঘর্ষণের সর্বাধিক মানকে, পাতা উল্টে দেখো, আমি যেটা 10 নিউটন বলেছিলাম এক্সাম্পলে, সেটাকে বলবো সীমাস্থ ঘর্ষণ। আর এই যে বৃদ্ধি পর্যন্ত, মানে সীমাস্থ ঘর্ষণ পর্যন্ত যে ক্যারেক্টার, সেটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে ও নিজে থেকে প্রয়োজন মতো, আমি যখন 1 দিয়েছি ওর প্রয়োজন ছিল আমাকে আটকানোর, তাই 1 দিয়েছি। আমি যখন 3 নিউটন করেছি ওর প্রয়োজন আমাকে আটকানো, উদ্দেশ্য আমাকে আটকানো, তাহলে ও 3 করেছে। আমি দিয়েছি 7, ও দিয়েছে 7, তাহলে নিজেকে চেঞ্জ করতে পারছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে, তাই জন্য নাম দেওয়া হচ্ছে এটাকে স্বনিয়ন্ত্রক বল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না চালু হচ্ছে, গতিশীল হওয়ার আগে পর্যন্ত ঘর্ষণ বল স্বনিয়ন্ত্রক। এরপরে কিন্তু নিজে থেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তোমরা সেটা ওই যে আমি এক্সাম্পল দিলাম সেখানে দেখেছো, 8 নিউটন, 8 নিউটন, 8 নিউটন, সে কিন্তু আর নিজেকে চেঞ্জ করতে পারে না।
এটাও একটু দেখে নাও যে চলঘর্ষণের সংজ্ঞা এবং সেখান থেকে জাস্ট একটা পয়েন্ট। চলঘর্ষণ কাকে বলা হবে? যখন কোনো বস্তু বা কোনো একটা তল বলতে এটাকে বলছে, অপর একটা তলের সংস্পর্শ থেকে গতিশীল হয়, মানে চলছে, তখন কিন্তু এটা ঘষে ঘষে যাচ্ছে, এর উল্টো দিকে একটা ফোর্স আসছে যেটা একে আটকানোর চেষ্টা করছে, পারছে না হয়তো, সেই ফোর্সটার নামই হচ্ছে, সেই গতির বিরুদ্ধে যে বল কাজ করে বা প্রয়োগ করে একটা তল আর একটা তলের ওপর, সেটাকে বলা হয় চলঘর্ষণ। আর চলঘর্ষণ আমাদের ক্যারেক্টারে যা দেখলাম যে চলঘর্ষণটা কমে গেছিল হঠাৎ করে 10 নিউটনে 10 নিউটন, সীমাস্থ ঘর্ষণ স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান 10 ছিল, তারপরে চলঘর্ষণ মান কিন্তু 8 হয়ে গেছিল। সেটা অন্য কোনো এক্সাম্পলে সেটা 15 ছিল হয়তো সীমাস্থ ঘর্ষণ, তখন সেটা একটুখানি কমবে, কিছু একটু কম হবে। আমার এক্সাম্পল অনুযায়ী আমি 10-8-এর কথা বলছি, বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু যাই হোক চলঘর্ষণের মান সীমাস্থ ঘর্ষণের থেকে সামান্য হলেও কম হবেই হবে, ভালো করে জিনিসটা মনে রেখো। এবার আমাদের কিন্তু প্রতিক্রিয়া বল সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতেই হবে, সেটা না করলে কিন্তু আমরা ঘর্ষণের যে সূত্র, ঘর্ষণ বল কিসের ওপর নির্ভর করে, ঘর্ষণ সম্পর্কিত যাবতীয় অঙ্ক, সেগুলো কিন্তু সব প্রতিক্রিয়া বলের ওপর কাজ করে। তো প্রতিক্রিয়া বল কি, বিভিন্ন সিস্টেমে কি কি হয়, আমি সেগুলো তোমাদের কয়েকটা দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করো। ধরে নাও একটা মেঝের ওপর একটা বস্তু রয়েছে, যে বস্তুটার ভর বলে দিচ্ছি কথার কথা এম, তাহলে এর একটা ওজন নিচের দিকে কাজ করছে, সেটা এই মেঝের ওপর পড়বে, এর ওজন পড়বে মেঝের ওপরে, সেটা হবে এমজি। তাহলে মেঝেও ঠিক সমান, একটা মেঝের ওপরে যদি তুমি চাপ দাও, তাহলে মেঝেও তো একটা চাপ ফেরত, মানে একটা ফেরত দেবে বল, বলতে গেলে চাপ নয় ঠিক, এটাকে ফোর্স বলা ভালো। তাহলে সেইটা হচ্ছে মেঝেটা একটা রিয়াকশান ফেরত দেবে বস্তুটাকে, এটাই হচ্ছে আমাদের কাছে কিন্তু প্রতিক্রিয়া। এটা হয়ে গেল প্রতিক্রিয়া বল। আর এর পাশে আমি লিখে রাখছি এইগুলো হচ্ছে প্রতিক্রিয়া। এবারে যেহেতু এই সিচুয়েশনটাতে দেখো একটা মেঝের ওপরে যদি একটা বস্তুকে তুমি রেখে দাও, আমার হাতের ওপরে এই বস্তুটা রয়েছে, এটা না নিচের দিকে নেমে যাচ্ছে না ওপর দিকে উঠে যাচ্ছে, তাহলে আমি কি বলবো? নিশ্চয়ই নিচের দিকে যা বল ওপর দিকে তাই বল সমান, শুধু উল্টো দিকে রয়েছে বিপরীতমুখী। তাহলে আমি লিখতেই পারি এখান থেকে এই সিচুয়েশনটা বা এই কেসটাতে রিয়াকশান কিন্তু পুরোপুরি এমজির সঙ্গে সমান। রিয়াকশান সব সময় যে এমজির সঙ্গে সমান সেটা বলছি না আমি, এই কেসটায় সমান বা এই সিস্টেমটাতে এটার সঙ্গে সমান। নততলে চলে আসো। 2 নম্বর কেস আমি নততল দেখিয়েছি। নততলে কি হয়, যদি এই কোণটা থিটা হয়, এর ভর যদি এম হয়, উপাংশ ভাঙা তোমরা নিশ্চয়ই করেছো, তো দেখবে এর যে ওজন সেটা কাজ করে সোজা নিচের দিকে এমজি। পৃথিবী ওইসব দেখে টানে না, তুমি কোথায় আছো, হেলে রয়েছো, বাঁকা রয়েছো, উপরে রয়েছো, নিচে রয়েছো, ও টানবে এমজি ফোর্সে একদম সোজা পৃথিবীর কেন্দ্রের দিকে, এটা কেন্দ্রের দিকে যাচ্ছে। এর দুটো উপাংশ হবে, একটা উপাংশ হবে বলতে গেলে এই দিকে, সেটা হবে এমজি কস থিটা। এটা থিটা হলে এটা হয় 90 মাইনাস থিটা, কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 মাইনাস থিটা, তাহলে এইটা হয় থিটা, তাহলে এইটা হয়ে যাবে এমজি কস থিটা। এমজি কস থিটাটা কোথায় পড়ছে? এই মেঝে পাটাতনটার উপর। নততল মানে বোঝো তো, একটা পাটাতন বা কাঠের একটা পাটা যেটা এরকম করে রাখা রয়েছে, তার উপর একটা চাপ পড়ছে, পৃথিবীর টানছে সোজা নিচের দিকে, তার একটা অংশ ওর ওপরে পড়ছে সোজা ওর ওপরে, ওটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। ভাঙবে কি ভাঙবে না সেটা তো তার স্ট্রেংথের উপর ডিপেন্ড করছে। আর একটা ফোর্স কাজ করবে যেটা, সেটা হচ্ছে এই দিক বরাবর কাজ করবে, যেটাকে বলবো এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটা বস্তুটাকে নামাতে চেষ্টা করে, আর এমজি কস থিটা মেঝের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করে। তো মেঝের ওপরে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে মেঝে তো ছেড়ে কথা বলবে না, মেঝে একটা রিয়াকশান ফেরত দেবে, সেইটা ঠিক উল্টো দিকে হবে, সেটা হচ্ছে আর। যেহেতু দেখা যাচ্ছে এই নততল থেকে বস্তুটা না নততল ভেঙে ঢুকে যাচ্ছে, যদি না যায় ভেঙে ঢুকে, যদি এটা খুব একটা দুর্বল না হয় বলতে গেলে, তাহলে ওপর দিকে উঠছে না নিচের দিকেও নেমে যাচ্ছে না, তার মানে কি এমজি কস থিটা আর আর এই দুটো সমান, তার মানে আমি রিয়াকশান যেটা প্রতিক্রিয়া সেটা পেয়ে যাচ্ছি এই সিচুয়েশনটাতে, যে আর সমান এমজি কস থিটা। তোমাদের এটা প্রচুর অ্যাপ্লাই করতে হবে, এর ক্ষেত্রে রিয়াকশান হয়ে গেল এমজি কস থিটা। চলে আসো 3 নম্বর কেস। 3 নম্বর কেসে এম ভরের একটা বস্তু, একে দেওয়ালে রাখা আছে, এরকম ভাবে কোনোদিন থাকবে না, আমি একটুখানি এঁকে রেখেছি বলে, তাই না? দেওয়ালে একটা বস্তুকে রেখে দিলে আপনি থাকবে, পড়ে যাবে তো। তাহলে দেওয়ালে কিভাবে রাখতে হয়?
দেওয়ালে একটা বস্তুকে রাখতে হলে আমাকে এইভাবে চেপে রাখতে হয়। তাহলে আমি একটা ফোর্স এই বরাবর দিচ্ছি, কোথায় দিচ্ছি, আমি একটা ফোর্স এঁকে দিচ্ছি, এর মাধ্যমে এটা গিয়ে পড়ছে এই বোর্ডের ওপর। তাহলে আমি যদি বোর্ডকে ঠেলি, তা বোর্ডকে আমি ছেড়ে কথা বলবে? নিউটনের থার্ড ল, যে আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু সমান পরিমাণ বল কিন্তু ফেরত দেবে। তাহলে আমি যদি একে এফ বল প্রয়োগ করে থাকি, এটা প্রযুক্ত বল, তাহলে দেওয়ালে একটা রিয়াকশান ফেরত দেবে বস্তুটাকে, যেটা হবে আর। হ্যাঁ, এবারে দেখছি যে এইটা না আমার দিকে এগিয়ে আসছে, না দেওয়ালটা মানে এই বোর্ড ফুঁড়ে ভিতর দিকে ঢুকে গেছে। তার মানে কি বলবো? নিশ্চয়ই এফ আর আর এই দুটো যে ফোর্স দেখিয়েছি, একটা এফ আর একটা রিয়াকশান, দুটো সমান, তাই এরকম থেমে রয়েছে। তাহলে আমি লিখে দিচ্ছি যে এর ক্ষেত্রে আর সমান এফ। এফটা কি? অবশ্যই মনে রেখো, এফটা হচ্ছে প্রযুক্ত বল। এবারে চলে আসা যাক মেঝের ওপর এরকম একটা বস্তু, যদি তুমি আবার এর ওপর আর একটা ফোর্স দাও, তুমি এর ওপর মনে করো আর একটা ফোর্স জোর করে দিয়েছো, একটা এফ ফোর্স এরকম করে দিয়েছো, মানে কি বলতে চাইছি, এই কেসটা এটা তো রয়েছে, এর যে ওজনটা এর ওপর পড়ছে, আমি এর ওপর আবার চেপে ধরলাম, তাহলে কি হচ্ছে, এখন নিশ্চয়ই এই টেবিলের ওপর বেশি বল পড়ছে, এমজি পড়ছিল প্লাস আমি একটা ফোর্স দিয়েছি, তাহলে দুটো ফোর্স নিচের দিকে পড়ছে, তাহলে মেঝের ওপরে মোট প্রযুক্ত বল পড়ছে কত? এমজি প্লাস এফ। মেঝে ছেড়ে কথা বলবে না, মেঝে একদম সমান পরিমাণ ফেরত দেবে। তাহলে মেঝের দ্বারা যে রিয়াকশান হবে সেটা কিন্তু দুটোর যোগফল হবে। এইখানে লক্ষ্য করে রাখবে, আর সমান হবে এমজি, তো এমনিতেই দিত এই সিচুয়েশনে। তাহলে এখন এক্সট্রা কি, তুমি আরো এক্সট্রা ফোর্সে চেপেছো, তাহলে এর ক্ষেত্রে কিন্তু রিয়াকশন হবে এমজি প্লাস এফ, ভালো করে মনে রাখবে। এরপর যদি আমি আরো দুটো কেস বলি, ওই যে 4 নম্বর কেসটা বললাম, ওখান থেকে আমি 5 নম্বর আর 6 নম্বর কেস বার করি। ভালো করে লক্ষ্য করো, ধরে নাও সিচুয়েশনটা এরকম, এই হচ্ছে 5 নম্বর কেস। এর উপর একটা বস্তু আছে, যে বস্তুটা এইরকম, যার ভর আমি বলে দিচ্ছি যে এম ভরের বস্তু, যাকে এইভাবে টানা হচ্ছে এফ বলে। যদি বাঁকা ভাবে না টেনে আরো সহজ চেষ্টা করি, তাহলে বোধহয় আরো বেশি ভালো হবে। এইদিকে মনে করো এফ বলে টানা হচ্ছে, তাহলে নিচের দিকে পড়ছিল এমজি ফোর্স, মানে এটা ঠিক উল্টোটা করছি আমি, তারপরে বাঁকা ভাবে এটা করছি। ওপর দিকে এফ বলে তুমি টানছো, তাহলে মেঝেতে এমনিতে এটার ওজন এমজি পড়ছিল, তুমি কি করছো না মেঝের ওপরে ফোর্সটা কম ফেলতে চাইছো, তাহলে তুমি একটু ওপর দিকে ফোর্স দিচ্ছ, তাহলে এখন মেঝের ওপর কম বল পড়বে। তো তুমি যদি এটাকে হালকা করে টেনে রেখে দাও, বেশি করে টেনে দিলে তো ফোর্সই পড়ছে না, তুমি যদি অল্প করে টানো তাহলে তো নিশ্চয়ই এখন মেঝের ওপরে বলটা কম পড়বে, ফলে রিয়াকশানও কিন্তু কম হবে। তাহলে এই হচ্ছে রিয়াকশান। তুমি যদি অঙ্ক কষেই দেখো যে এখান থেকে এই বস্তুটা না যাচ্ছে ওপরে, না যাচ্ছে নিচে, তাহলে কি সমীকরণ হবে? ওপর দিকে আর প্লাস এফ সমান এমজি, তাহলে এখান থেকে আর সমান চলে আসছে এমজি মাইনাস এফ। ওটাই বলছিলাম আমি, যে ফোর্সটা এখন যদি তুমি কম ফেলো মেঝের ওপর, তাই মেঝে তোমায় কম ফেরত দেবে, তাহলে তুমি এখন কম ফেলছো, তাই তোমাকে মেঝে এখন কম ফোর্স ফেরত দিচ্ছে। এটা গেল 5 নম্বর কেস। যদি তুমি 6 নম্বর কেসে আসো, 6 নম্বর কেস আমি এবারে বাঁকা ভাবে টানার কথা বলি একটা, এটা হচ্ছে 6 নম্বর কেস। 6 নম্বর কেসে ধরে নাও একটা বস্তুকে এইভাবে রেখে, এম ভরের বস্তু আছে, যাকে এইভাবে টানা হচ্ছে এফ ফোর্স, যেটা এই দিকে থিটা কোণ করে আছে। আমি 5-এর এই লাইনগুলো একটু মুছে দিলাম, এইখানে আমার একটু আঁকা জোকা করতে হবে। তাহলে এই ফোর্সটা দুটো উপাংশ হবে, একটা উপাংশ হবে বলতে গেলে একে ওপর দিকে হেল্প করছে এফ সাইন থিটা, ফোর্সটাকে আর একটু বড় করে আঁকা যাক, আর একটা উপাংশ হবে এইদিকে এফ কস থিটা। হ্যাঁ, এফ কস থিটার কাজ একে ডান দিকে নিয়ে যাওয়া, এফ সাইন থিটার কাজ একে ওপর দিকে ওঠানো, ওঠাতে পারে না ধরে নাও। তাহলে কি কি হচ্ছে, নিচের দিকে ফোর্স তো এমজি কাজ করবে, পৃথিবীকে তুমি বাদ দিতেই পারবে না। তাহলে এখন রিয়াকশান হবে এই সিচুয়েশনে, লক্ষ্য করে দেখো, এমজি তো পড়তো, এখন এই এফ ফোর্সটার জন্য একটা উপাংশ মেঝের ওপর একটু কম বল প্রয়োগ করছে। এ বলছে না, মেঝেটাকে বেচারা, মেঝেকে এত বল প্রয়োগ করে লাভ নেই, ওর কষ্ট হচ্ছে,
তাহলে চল আমি একটু ওপর দিকে টেনে রাখি। তাহলে এখন রিয়াকশান মেজের ওপরে কম চাপ ফেলেছো, তাহলে মেজেও তোমাদের কম রিয়াকশান দেবে, সেটা হবে mg মাইনাস এফ সাইন থিটা। mg মাইনাস এফ সাইন থিটা হবে এই কেসটার রিয়াকশান। যদি তুমি ফোর্সটা এরকম টানা না দিয়ে যদি ঠেলা দিতে তাহলে কিন্তু একটু পাল্টে যেত। কিরাম পাল্টাতো? 7 নম্বর কেস আমি লাস্ট করছি, এরপরে নতুন কোনো সিচুয়েশান এলে সেটা তোমাদেরই করতে হবে, তবে এর বাইরে তেমন কিছু সিচুয়েশান আসবে না। আমি যেটা বলছি এর মধ্যেই তোমাদের ক্লাস 11-এর সমস্ত কিছু থাকবে। ধরে নাও একটা বস্তু আছে, যে বস্তুটার ভর m বললাম, একে একটা বল প্রয়োগ করা আছে এইভাবে। এইভাবে যদি বল প্রয়োগ করো, যদি এটাকে অ্যাঙ্গেল বলে থাকে, ওই উপর দিকেরটাকে অ্যাঙ্গেল বলতে পারে, যদি এটা অ্যাঙ্গেল বলে থাকে তাহলে এই দিকে হবে এফ, একই গল্প, এফ কস থিটা, এটাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর নিচের দিকে একটা ফোর্স হচ্ছে, সেটা হবে এফ সাইন থিটা, যেটা ওকে আরো চেপে ধরছে, মানে আরো ফোর্স দিচ্ছে। একে পৃথিবী টানছিল বলে সেটা মেজের ওপর পড়ছিল, আবার তোমার এই দেওয়া প্রযুক্ত বলটার একটা উপাংশ, একটা অংশ তুমি কি করেছো, ওর ওপরে প্রয়োগ করেছো। তাহলে এখন বেকার বেকার বেচারা মেজের ওপরে বেশি বল পড়ছে, তো মেজেও বেশি বল ফেরত দেবে, চিন্তা নেই। তাহলে নিউটনের তৃতীয় সূত্রানুসারে এই সিচুয়েশনটায় আর হবে mg প্লাস এফ সাইন থিটা। খুব কঠিন কিছু না, একদম সহজ জিনিস। তুমি মেঝের দিকে কত বল দিচ্ছ সেইটা যোগ করো, মেঝের ঠিক সমান ফেরত দেবে। তুমি মেঝের দিকে দিচ্ছ, মানে তুমি দিচ্ছ বলতে এর ওপর প্রযুক্ত হচ্ছে এটা, সেটা পৃথিবী এত বল দিচ্ছে, কে দিচ্ছে দেখবে না। আর এফ সাইন থিটা দিচ্ছে, এই ফোর্সটার জন্য একটা উপাংশ পড়ছে, তো এটা কার থ্রু দিয়ে পড়ছে, কার জন্য পড়ছে, এর জন্য পড়ছে। তা মেজে বলবে আমি তোমাকেই ঠেলবো, তোমার জন্য আমার গায়েতে mg প্লাস এফ সাইন থিটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তা আমি তোমাকেই ঠেলবো বলে মেজে কিন্তু এতটাই রিয়াকশান ফেরত দেবে। এই সবগুলো কেস কিন্তু আমাদের লাগবে, প্রত্যেকটা অঙ্কে দেখবে এইগুলোই অ্যাপ্লাই হচ্ছে বারে বারে। এবার আমরা জানবো যে ঘর্ষণ সম্পর্কিত সূত্রাবলীগুলো, সেটা চল ঘর্ষণ এবং স্থিত ঘর্ষণ দুটোই। প্রথমে আমি স্থিত ঘর্ষণ নিয়ে আলোচনা করছি, পরে আমি চল ঘর্ষণ নিয়ে আলোচনা করব। এগুলো সম্পূর্ণ কিন্তু পরীক্ষার ভিত্তিতে এসছে। শিল্পী বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি, তোমরা সবাই ওনার নাম শুনেছো বা জানো, উনি পরীক্ষার মাধ্যমে কিন্তু এই যে 3টে সূত্র আমি লিখেছি এইগুলোর উপস্থাপনা করেছেন। তো প্রথম পয়েন্টে বলছে যে ঘর্ষণ সর্বদা সংস্পর্শে থাকা তল দুটির আপেক্ষিক চেষ্টা, আপেক্ষিক গতির চেষ্টা, আপেক্ষিক গতির চেষ্টার বিরুদ্ধে বা আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করবে। মানে বলতে চাইছে যদি গতিশীল হয় তখনও সেই গতির বিরুদ্ধে কাজ করবে, আর তুমি গতিশীল করার চেষ্টা করছো সেই চেষ্টার বিরুদ্ধে কাজ করবে। আপেক্ষিক কথাটা বলেছে এই কারণে, লক্ষ্য করে দেখো যে সবসময় যে একজন গতিশীল হবে আর একজন থেমে থাকবে এরকম তো কোনো ব্যাপার নেই। আমি এই হাতটাকে এদিকে আনবো আর এই হাতটাকে এদিকে নিয়ে যাবো, তাহলেও তো ঘর্ষণ কাজ করছে, দুটো দুদিকে মুভ করছে। মোদ্দা কথা আপেক্ষিক গতির বিরুদ্ধে। এটাকে চায় ওদিকে নিয়ে যেতে, আর এটা আমার এই হাতটাকে চায় এদিকে নিয়ে যেতে। এখানে কি ঝামেলাটা হচ্ছে যে এই বস্তুটার ইচ্ছা চলবো, এই টেবিলটার ইচ্ছা চলবো না, তাহলে এ চাইবে টেবিল তুই আমার সঙ্গে চল, আর টেবিল চাইবে না তুই আমার সঙ্গে থেমে থাক। এটাই এদের উদ্দেশ্য। তার জন্য পরস্পরকে একটা ফোর্স দিচ্ছে উল্টো দিকে, সেটাই হচ্ছে ঘর্ষণ। 2 নম্বর পয়েন্ট, সংস্পর্শে থাকা তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ, মানে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। এই পয়েন্টে একটু তোমরা খেয়াল রাখবে, সীমাস্থ ঘর্ষণ ব্যাপারটা আমি আন্ডারলাইন করলাম। সীমাস্থ ঘর্ষণ বা চল ঘর্ষণ এটাই আমরা ক্যালকুলেট করতে পারি। সীমাস্থ ঘর্ষণের নিচে স্থিত ঘর্ষণের 1000 একটা মান হতে পারে, সেগুলো আমরা কিছু ক্যালকুলেট করতে পারবো না, কোনো ফর্মুলা তার জন্য আমাদের থাকবে না। তো সংস্পর্শে থাকা তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বা চল ঘর্ষণ এটা কার উপর ডিপেন্ড করবে? পরীক্ষার মাধ্যমে আবার বলছি দেখা গেছে সেটা লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। এখানে লম্ব প্রতিক্রিয়া mg, আর ওপর দিকে যেটা r রয়েছে আমরা জানি এই r সমানই mg হবে। মানে এখানে ঘর্ষণ বলে সীমাস্থ মান, যদি এটা চালু করার চেষ্টা পর্যন্ত ভাবি, যদি চলে তাহলে তখন আমি গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ নিয়ে বলবো, আর যদি থেমে থাকে সীমাস্থ মান নিয়ে আলোচনা করি তাহলে সেটাকে ওই দুটোই হবে কিন্তু mgর সঙ্গে সমানুপাতিক। মানে মধ্যা কথা বোঝা যাচ্ছে
এটা গতিবেগের ওপর নির্ভর করে না। তুমি এটাকে জোরে নিয়ে যাও আর আস্তে নিয়ে যাও, যেমনই নিয়ে যাও না কেন, ঘর্ষণ বল ফিক্সড, যদি তল দুটো ফিক্সড থাকে। মানে আমি আমার এই হাত দুটোকে বা এটাকে টেবিলের ওপর রেখে আমি মুভ করাচ্ছি, এটাকে আস্তে মুভ করাই আর জোরে মুভ করাই, দুটো কেসেই কিন্তু ঘর্ষণ বল একই থাকবে। ঘর্ষণ বল আসলে প্রকৃতির ওপর নির্ভর করে, তল দুটোর প্রকৃতি, তল দুটো কতটা রাফ। হ্যাঁ, যদি এইটার পোস্টে আমি এখন আমার হাতটাকে এর ওপর দিয়ে যাই, তাহলে কিন্তু ঘর্ষণ বল পাল্টে যাবে, কারণ পুরো ক্যারেক্টার পাল্টে গেছে, মানে নেচারটা পাল্টে গেছে। আমার হাতের রাফনেস আর এই টেবিলের যে রাফনেস, তাদের মধ্যে যেমন সম্পর্ক বা যতটা রাফ, এটার মধ্যে কিন্তু সমান নয়, আলাদা। কারণ ঘর্ষণ ওই যে অমসৃণতা তার উপরই নির্ভর করে, তোমরা জেনেছো। তো সেটাই 3 নম্বর পয়েন্টে লেখা আছে, ঘর্ষণ বল সংস্পর্শে থাকা তলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না এবং তাদের আপেক্ষিক গতির ওপর নির্ভর করে না। গতিবেগ বেশি কি কম তার উপর ডিপেন্ড করবে না। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ক্ষেত্রফলের ওপর নির্ভর করবে না। মানে ধরো এইটা তো এখন বড় ক্ষেত্রফল, এইটাকে রেখে মুভ করাতে তোমায় যতটা ঘর্ষণের বিরুদ্ধে যেতে হবে, মানে ঘর্ষণ বলে এখন যত হচ্ছে, যদি 5 নিউটন হয়, এটাকে দেখো আমি ছোট্ট ক্ষেত্রফলের ওপর রাখি, যদি একই কাপড় দিয়ে তৈরি, এটা কাপড়ের আছে, এখানের কাপড়টা যদি একই কোয়ালিটির হয়, তাহলে কিন্তু এটাকে এইভাবে পুশ করতে বা পুশ করা নিয়ে যাওয়ার সময় তখনও কিন্তু ঘর্ষণ বল সেম থাকে। যদি আবার বলছি, সংস্পর্শে থাকা তল দুটো যদি একই প্রকৃতির হয়, তাহলে তুমি অনেক বড় ক্ষেত্রফলকে মেঝের ওপর রেখেছো নাকি ছোট ক্ষেত্রফলকে মেঝের ওপর রেখে মুভ করাচ্ছ, তার উপর ডিপেন্ড করবে না, ক্ষেত্রফলের ওপর ডিপেন্ড করে না। এই হচ্ছে 3টে সূত্র দেওয়া হলো। এবার সূত্রগুলো লেখা যাক। আমি 2টো লাইন লিখেছি, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক আর চল ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক বলে যে টপিক বা পার্টটা আছে, ভালো করে এটা বোঝো। তো এই যে 2 নম্বর পয়েন্ট থেকে আমি এই জিনিসগুলো করব। এখন 2 নম্বর পয়েন্টে বলেছে সীমাস্থ ঘর্ষণ বল। সীমাস্থ ঘর্ষণ বলকে যদি তুমি এফ নাম দাও, তাহলে এফ সমানুপাতিক আর, যেখানে এফটা কি, সীমাস্থ ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ, এফ সমানুপাতিক আর। বা মানে বলতে চাইছে যে তুমি যদি এইটাকে পুশ করে চালু করার চেষ্টা করো, চলছে না, এখন স্থিত ঘর্ষণের আন্ডারে পড়ছি, এটাকে ঠেলে সর্বোচ্চ 10 নিউটন বল লাগছে সরাতে। 10 নিউটনের পর এটা চালু হয়ে যাচ্ছে। আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম সেটা 11 স্টার্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি 10.1 ধন্য স্টার্ট হয়ে যাবে। আর যদি আমি এখন আমাদের এই ফিজিক্স বইটাকে ভাবি, ফিজিক্স বইটাকে চালাতে গেলে কিন্তু আমার অনেক বেশি ফোর্স লাগছে, তাহলে সেটা কার কার উপর ডিপেন্ড করছে, সেটা ডিপেন্ড করে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, মানে ঘুরিয়ে ফিরিয়ে ওজনের ওপর। তো লম্ব প্রতিক্রিয়া যত বেশি হবে তত কিন্তু ফ্রিকশন বেশি হবে। মানে লম্ব প্রতিক্রিয়া মানে কি, এই মেঝের ওপর যত বেশি বল পড়বে এ তত বেশি লম্ব প্রতিক্রিয়া দেবে, আর তোমাকে এটাকে মুভ করাতে গেলে তত বেশি বল দিতে হবে। তাহলে এফ সমানুপাতিক আর। এইবার হচ্ছে সেই মাঝখানে সমানুপাতিক ধ্রুবকটা, যেটাকে বলা হবে মিউ আর, এফ সমান সমান মিউ আর, যেখানে মিউ হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার সেই জিনিসটা ভালো করে বোঝো। এই বাক্সটাকে লক্ষ্য করো, এই বাক্সটার এই দিকটা না কাপড় আছে, এই দিকটা কাপড় আছে, আর এই দিকটা কাগজ আছে। এটা একটা সোনার গিফটের বাক্স, তো এটা কাপড়, এটা কাগজ, মানে দুটোর রাফনেস আলাদা, দুটোর প্রকৃতি আলাদা, কিন্তু ওজন সেম। এই পার থেকে ধরলেও তোমার হাতে যতটা ওজন পড়বে, এই পার থেকে ধরলেও তোমার হাতে ততটাই ওজন পড়বে, তাই না? এটাকে যখন আমি কাপড়ের সঙ্গে টেবিলটাকে টাচে রেখে ঠেলবো, তখন ঘর্ষণ বল যতটা হবে, যখন কাগজটাকে রেখে ঠেলবো তখন কিন্তু ঘর্ষণ বলটা তুলনামূলক বেশি হচ্ছে, আমি সেটা ফিল করতে পারছি। এটাকে ঠেলতে যতটা ইজিলি যাচ্ছে, এটাকে ঠেলতে ততটা ইজি যাচ্ছে না। তোমরা এরকম পরীক্ষা করো, দেখতে পারো দুদিকে দু রকমের কোয়ালিটির জিনিস রেখে। তার কারণটা কি, দুটো রাফনেস আলাদা। একটাতে যদি কম কাটা কাটা থাকে তাহলে কম ঠেকবে, বেশি কাটা কাটা থাকলে বেশি ঠেকবে, ঘর্ষণ বল বেশি হবে। তাহলে ওটাই প্রকৃতি। তো তাহলে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে সেই জিনিসটা, একটা নাম্বার, একটা গুণাঙ্ক, একটা অঙ্ক গুণ হচ্ছে। এর বেলায় অঙ্কটা যদি কম গুণ হয় তাহলে ঘর্ষণ বল কম হবে, এর বেলায় যদি অঙ্কটা বেশি গুণ হয় তাহলে ঘর্ষণ বল বেশি হচ্ছে। ওইটাকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এটাই হচ্ছে আমাদের
মিউ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা স্থির ঘর্ষণ গুণাঙ্ক, সেটা হয়ে গেল তার মানে এফ বাই আর। এটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ গুণাঙ্ক। মাঝে মাঝে এটাকে মিউ এস বলে নাম দেয়, এটাকে এফ এস বলেও নাম দেয়, মানে স্ট্যাটিক ফ্রিকশন, তাই এর গায়েতে একটা করে এরকম এস, এটার গায়ে এস এরকম থাকে। তো যাই হোক, এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ গেল, স্থিত ঘর্ষণের গল্প গেল। এই সেম জিনিস যদি তোমরা চল ঘর্ষণের বেলায় ইউজ করো, ধরে নাও একটা বস্তু যেটা চালু হয়ে গেছে, এই বস্তুটার কথাই বলছি, এম, যার নিচের দিকে ওজন এমজি, যার রিয়াকশান আর সমান এখন এমজি। আমাদের রিয়াকশানটা কাজে লাগবে, আমি রিয়াকশান দিয়ে সমস্ত কিছু লিখব। তো যদি এটা চলছে তাহলেও ঘর্ষণ এদিকে কাজ করছে, তো সেই ঘর্ষণের নাম এফ কে দিলাম। এফ কে মানে কাইনেটিক ফ্রিকশন, গতীয় ঘর্ষণ। তো সেই এফ কেও দেখা গেছে, ওই যে বললাম শিল্পী বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি পরীক্ষার মাধ্যমে দেখেছে এটাও সমানুপাতিক আর হয়। তবে এফ কে সমান সমান এখানে যে ধ্রুবকটা আসবে তাকে তুমি মিউ ড্যাশ বা মিউ কে বলতে পারো ইনটু আর। এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, যেখানে মিউ কে হয়ে গেল মিউ কে সমান সমান এফ কে বাই আর। এটাকে বলে গতীয় বা চলঘর্ষণ গুণাঙ্ক। মানে এটা যখন চলবে তখন আমি তোমাদের ওই যে লিস্ট বানিয়েছিলাম সেখানে বুঝিয়েছিলাম যে স্থির অবস্থায় ঘর্ষণ বল সর্বোচ্চ অনেক হতে পারে, সর্বোচ্চটা যা হবে, যখনই চালু হয়ে যাবে তখন কিন্তু ঘর্ষণ বল হঠাৎ করে কমে যাবে। তা কমবে কি করে তুমি ভেবে দেখো না, এই বস্তুটাকেই তুমি মুভ করাচ্ছ চালু করার আগে পর্যন্ত, সেই যে সর্বোচ্চ, পাতা উল্টে দেখো, যে সর্বোচ্চ ঘর্ষণ বল পেয়েছিলাম 10 নিউটন, তারপরে যখন চালু হয়ে গেছিল 8 নিউটন হয়ে গেছিল। এর তো ওজনটা চেঞ্জ হয়ে যায়নি, তাহলে 8 হলো কি করে, 8টা হলো কি করে? নিশ্চয়ই ভেবে দেখো, আর এর মান ধরে নাও যে 20, আর মিউ মনে করো 0.5, স্থির অবস্থায় ঘর্ষণ গুণাঙ্ক বেশি, তাহলে এখান দিয়ে করলে চলে আসছে 10 নিউটন। আমি ওই এক্সাম্পলটাকে ম্যাচ করানোর চেষ্টা করছি। তাহলে যখন চালু হয়ে যাবে তখন আর এর মান তো সেম থাকবে, সেটা 20 নিউটনই থাকছে, আর মিউ কেটা হয়ে যাচ্ছে 0.4, তাহলে এটা চলে আসছে তোমার 8 নিউটন। তাহলে চলঘর্ষণ গুণাঙ্ক কিন্তু চলঘর্ষণ গুণাঙ্ক স্থিত ঘর্ষণ গুণাঙ্কের থেকে সামান্য কম হয়। আমি এখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা ডিনোট করলাম। এখানে আমি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এবং চলঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞাটা লিখে রেখেছি। দেখো সংজ্ঞাটা আর কিছুই নয়, তুমি যে এফ সমান মিউ ইন্টু আর পেলে, আর এফ কে সমান মিউ কে ইন্টু আর, এটা স্থির অবস্থার সীমাস্থ ঘর্ষণ। এইটা কিন্তু গুলালে হবে না, এটা সীমাস্থ। আমরা স্থির অবস্থার অন্য কোনো ঘর্ষণ বল নিয়ে ডিল করতে পারবো না, শুধুমাত্র সীমাস্থ ঘর্ষণটাকে নিয়েই ডিল করব। আর এটা হচ্ছে চালু অবস্থায়, চলন্ত অবস্থায় তখন যে ঘর্ষণ বল। সূত্রগুলো লক্ষ্য করো, মিউ সমান এফ বাই আর, মানে সীমাস্থ ঘর্ষণ আর লম্ব প্রতিক্রিয়ার অনুপাত, তাকে বলা হবে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এখানে বলা হবে চলঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার অনুপাত, তাকে বলা হবে চলঘর্ষণ গুণাঙ্ক, সেটাই বাংলায় লেখা আছে। দুটো জিনিস নোট করো, যে ঘর্ষণ গুণাঙ্ক, এক কথায় ঘর্ষণ গুণাঙ্ক বলছি, সেটা চলঘর্ষণ বা স্থিত ঘর্ষণ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। ঘর্ষণ গুণাঙ্ক বা গুণাঙ্কের মাত্রা বা একক নেই, এরা মাত্রাহীন এককহীন রাশি বলতে পারো, একটা সংখ্যা তো মাত্র, জাস্ট গুণ হলে বুঝতে পারবো যে ঘর্ষণ বল বেশি না ঘর্ষণ বল কম, এইটুকুই বোঝা যায়। এটার কোনো একক বা মাত্রা কিন্তু থাকে না, এটা শুধু একটা মান থাকে। এর মান, ঘর্ষণ গুণাঙ্কের মান সাধারণত মিউ এর মান হতে পারে 0 থেকে বড়, 1 থেকে ছোট। এটা মিউ বা মিউ কে দুটোর ক্ষেত্রেই বলছি, 0 থেকে বড়, 1 থেকে ছোট সাধারণত। তবে বিশেষ ক্ষেত্রে মানে স্পেশালি সেগুলো ডিজাইন করতে হবে, বিজ্ঞানীরা করে ফেলেছে অলরেডি। বিশেষ ক্ষেত্রে মিউ গ্রেটার দ্যান 1 হতে পারে।
এটাও তোমরা নোট করে রাখবে। এটা নিয়ে আমি পরে কি কোয়েশ্চেন আসে এখান থেকে সেটা আমি পরে বলবো, কোন ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা এক্সপ্লেন করতে হবে সেটা আমরা পরে কখনো দেখব। এতক্ষণ আমরা অনেক কিছু বুঝলাম, কিন্তু আসলে সেগুলো কি আমরা বুঝেছি? সেইটার পরীক্ষা এই অঙ্কটা, বা এখন যে আমি পরপর কয়েকটা অঙ্ক করাবো সেইগুলোতে বোঝা যাবে আমরা কতটা সত্যি সত্যি বুঝেছি। মানে ঘর্ষণের ক্যারেক্টার, আবার বলছি ঘর্ষণের ক্যারেক্টারটা বুঝে গেলেই তুমি ঘর্ষণকে নিয়ে যে কোনো অঙ্কে ডিল করতে পারবে। বলছে 10 কেজি ভরের একটা বস্তু আছে যেটা মেঝের ওপর রাখা আছে অনুভূমিক মেঝেতে। অনুভূমিক মেঝে যদি না হয়, যদি সেটা বাঁকানো মেঝে হয় তাহলে সেটা নততলের অঙ্ক, সেগুলো একটু চেঞ্জ হবে, সেটা আমি পরে আসছি, আগে অনুভূমিক মেঝে করি। আর এখানে রেখে একটা বল প্রয়োগ করা হচ্ছে যার জন্য বস্তুটাকে আমি চালু করার চেষ্টা করছি, বা চালু হবে আমি জানি না, আমাকে বলতে হবে বস্তুটা গতিশীল কি গতিশীল নয়। যাই হোক, সেটা আমি আসছি। আর আমরা জানি যে ঘর্ষণ বল কাজ করে এই বরাবর, এই গোড়াতে কিন্তু এখানে কাঁটা কাটা আছে, এইগুলো তো অ্যাকচুয়ালি রাফ। যতই তুমি দেখো না কেন যে এটা প্লেন, আসলে এটা কিন্তু রাফ। আর আমরা জানি যে এটার ওজন কাজ করছে একদম নিচের দিকে mg, সেটা কত হবে? এই বস্তুটার ভর বলে দিয়েছে 10 কেজি। একটা অঙ্ক ভালো করে বোঝো, তাহলে mg সমান আর, এটা তো হবেই। রিয়াকশান কত হবে? রিয়াকশান আমরা জানি mgর সঙ্গে সমান, তাহলে আর সমান mg সমান সমান 10 ইন্টু জি সমান আমি ধরে নিচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর 9.8 ঝামেলা যাচ্ছে না, আগে ফিজিক্সটা বুঝি। ইন্টু 10 করলে 100 নিউটন। তাহলে রিয়াকশন 100 নিউটন, লক্ষ্য করো আর সমান 100 নিউটন। মিউ বলে দিয়েছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, তাকে তুমি মিউ এস দিতে পারো অথবা মিউ দিতে পারো। আমি মিউ দিয়ে লিখেছিলাম, সেটা হচ্ছে 0.6। অতএব আমরা কি বার করতে পারবো? স্থিত ঘর্ষণের কি বার করতে পারি, যেটা তোমায় ফর্মুলা শিখি, যেটা সীমাস্থ ঘর্ষণ। অতএব এটা বাংলায় লিখতেই হবে, তবে ধারণা ঠিক হবে। সীমাস্থ ঘর্ষণ বল বা ঘর্ষণ এফ সমান সমান, মানে যে বলটা পর্যন্ত আমার সঙ্গে তর্ক করবে, এরপরে আমি যদি বেশি বল দিই তাহলে চালু হয়ে যাবে। তাহলে এফ সমান, বা এফএস দেয় মাঝে মাঝে, সেটা হচ্ছে মিউ ইন্টু আর করলে 0.6 ইন্টু 100 করলে চলে আসছে 60 নিউটন। তাহলে ঘর্ষণ সর্বোচ্চ এই বলটা দিতে পারে, কথা খেয়াল করো, সীমাস্থ ঘর্ষণ মানে দেবে এটা নয়, ও কি দিতে পারে। সেই যে উদাহরণটা লক্ষ্য করো, 1 নিউটন দিলে ও দিতে পারে 1 নিউটন, 2 নিউটন দিলে ও দিতে পারে 2 নিউটন, 5 নিউটন দিলে 5 নিউটন, 9 নিউটন দিলে 9 নিউটন, 10 নিউটন দিলেও 10 নিউটন দিতে পারে, কিন্তু 11 দিলে আর 11 দিতে পারে না। তাহলে ঘর্ষণ সর্বোচ্চ দিতে পারে 10 নিউটন ওই কেসটায়। আজকে আমি এই অঙ্কটা দেখলাম, সীমাস্থ ঘর্ষণ 60 বেরিয়েছে, মানে কি ঘর্ষণ যে ভূতটার কথা বলছিলাম প্রথম থেকে, এখানে যে ভূতটা লুকিয়ে থাকে সেটার নামই ঘর্ষণ। অতএব ঘর্ষণ সর্বোচ্চ 60 নিউটন বল হতে পারে। হবে কিনা সেটা বলছি না, এটা হতে পারে। এবার তুমি ভাবো, হতে পারে তো 10, কখন 10 হবে? তুমি যদি 10 দাও তবে তো 10, কিন্তু তুমি যখন 5 দিয়েছিলে তখন কত ছিল? তখন তো 5 ছিল। তুমি যখন 1 দিয়েছিলে, ওর তো বেশি দেওয়ার প্রয়োজন নেই, ওর উদ্দেশ্য তোমাকে আটকানোর, ওর উদ্দেশ্য তোমাকে আটকানোর। তা তুমি 60, ও দিতে পারে 60 নিউটন, তুমি দিচ্ছ কত নিউটন? তুমি তো দিয়েছো প্রযুক্ত বল 50 নিউটন। এখানে প্রযুক্ত বল এফ, সেটা তো 50 নিউটন। এটা কি বল? প্রযুক্ত বল, প্রযুক্ত বল। তাহলে ঘর্ষণ হতে পারে 60, লক্ষ্য করো, তার মানে 50 হতে পারে, 45 হতে পারে, 40 হতে পারে, এর নিচে সব হতে পারে, এর নিচ পর্যন্ত তোমার মুখে মুখে তর্ক করতে পারে। তাহলে যেহেতু এফ মানে সীমাস্থ ঘর্ষণ গ্রেটার দেন প্রযুক্ত বল, তাই বস্তু গতিশীল হবে না, তাই না? ঘর্ষণ বল তো এটা হচ্ছে তর্কের সীমাটা টেস্ট করছে, এটা কোনো অঙ্কের উত্তর নয়।
অনেকে, আমি বলছি বেশিরভাগ জন, তোমাদের মধ্যে অনেকে নিশ্চয়ই মনে হচ্ছে এই মুহূর্তে, আচ্ছা ঘর্ষণ বল 60 নিউটন। ঘর্ষণ বল 60 নিউটন নয়, এইটা টেস্ট করেছো ঘর্ষণটা সর্বোচ্চ কত বল দিতে পারে, সে দেবে কত, তার প্রয়োজন কত পড়ছে। ওর তো উদ্দেশ্য তোমাকে আটকানোর, তো তুমি তো দিয়েছো 50 নিউটন, তাহলে ও কেন 60 নিউটন দেবে? তুমি তো দিয়েছো 50 নিউটন, ওর উদ্দেশ্য তোমাকে আটকানোর, তাহলে ও এখন মোটেও 60 নিউটন দেবে না। ও যেটা দেবে সেটা হচ্ছে 50 নিউটন দেবে, ও তোমাকে থামিয়ে রাখবে। অতএব এখানে এখানে ঘর্ষণ বল হবে 50 নিউটন। ভালো করে বোঝো, 60টা উত্তর নয়, কিন্তু 60টা তুমি টেস্ট করছো যে ও সর্বোচ্চ কি দিতে পারে। তুমি সর্বোচ্চ 60 পিস মিষ্টি খেতে পারো, সেটা ম্যাক্সিমাম, তোমার সর্বোচ্চ এফোর্ট লাগিয়ে তুমি খেতে পারো, অন্য আর কিছু না খেলে বিয়ে বাড়িতে গিয়ে। কিন্তু তুমি দেবে কতটা, সেটা তার থেকে কম দিচ্ছ। এখন তুমি অন্যান্য অনেক কিছু খেয়েছো, ব্যাপারটা সেরকম। তাহলে তুমি যেটা দিচ্ছ ফোর্স, ও কিন্তু সমান ফোর্স দিয়ে তোমাকে আটকে রাখার টার্গেট করে, সেটা 60 নিউটন পর্যন্ত। তো এখন সেটা 50 দিলেই ওর যে উদ্দেশ্য সেটাই কিন্তু সফল। তাই এখানে ঘর্ষণ বল হবে 50 নিউটন। ভালো করে যদি বুঝতে না পারো এটা, তাহলে কিন্তু আগের লিস্টটার সঙ্গে মিলিয়ে দেখো। পরেরটা লক্ষ্য করো, আমি একই রকম প্রশ্নটা রেখেছি, শুধুমাত্র প্রযুক্ত বলটাকে একটু বাড়িয়ে দিয়েছি আর একটা চলঘর্ষণ গুণাঙ্ক যোগ করেছি। তো তোমাকে বলতে হবে একই, যে ঘর্ষণ বল কত এখন, আর বস্তুটা গতিশীল হবে কি না। তো তাহলে এম সমান বলে দিয়েছে সেই একই গল্প 10 কেজি। তাহলে আর সমান এমজি। কেন লিখছি এটা, এটা যদি ভেঙে পড়ে যেত তাহলে বলতাম এমজি বেশি, ভেঙে তো পড়ে যায়নি। তাহলে রিয়াকশান আর এমজি সমান, সেটা হয়ে যাচ্ছে 10 × 10 এমজি। জি এর মানে আমি 10 ধরলাম, তাহলে এটা 100 নিউটন। এবারে টেস্ট করতে হবে যে চালু করে ফেলেছি কিনা। ওই যে বললাম ঘর্ষণের ক্যারেক্টার, তুমি চালু করতে পেরেছো কিনা সেটা জানতে গেলে তোমাকে জানতে হবে যে তুমি যে বলটা প্রয়োগ করেছো সেটা কি ঘর্ষণ প্রাণপণে চেষ্টা করে যে বলটা দিতে পারবে, মানে যেটাকে সীমাস্ত ঘর্ষণ বলি, তার থেকে কি তুমি বেশি দিয়েছো, তাহলে চালু হয়ে গেছে। তুমি ঘর্ষণকে টপকে দিতে পারলেই হবে তো। তাহলে অতএব সীমাস্ত ঘর্ষণ, অতএব সীমাস্ত ঘর্ষণ এফ সমান মিউ ইন্টু আর। এটা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এটা হচ্ছে 0.6 ইন্টু আর হচ্ছে 100, তাহলে 60 নিউটন। তাহলে ঘর্ষণ সর্বোচ্চ দিতে পারে 1 নিউটনে 1 নিউটন। তুমি 1 নিউটন দিলে ও দেবে 1 নিউটন, বেশি দেবে না। তুমি 2 দিলে ও 2 দেবে, তোমার থেকে বড় কোনোদিন ঘর্ষণ হতে পারে না। তুমি 5 দিলে 5 দেবে, তুমি 50 দিলে 50 দেবে, তুমি 60 দিলে ও 60 দেবে, তুমি 60-এর বেশি দিলে ও কিন্তু আর সেটা দেবে না, ও দিতে পারবে না, অত উপরে উঠতে পারে না। তাহলে তোমার দ্বারা প্রযুক্ত বল, যেহেতু প্রযুক্ত বল এফ সমান 80, সেইটা গ্রেটার দেন এফ, মানে সীমাস্ত ঘর্ষণের থেকে বেশি, তাই বস্তু গতিশীল হবে। এবারে গতিশীল যেই হয়ে যাবে তখন তো ঘর্ষণ বলটা একটু কমে যায়, বলেছিলাম না উদাহরণে 8 নিউটন হয়ে যায়, কমে যায় হঠাৎ করে, তাই গতিশীল হবে। অতএব গতিশীল মানে তখন চলঘর্ষণের ব্যাপারে চলে যাচ্ছে। এই কেসটা হওয়া মানে এবারে কিন্তু চেঞ্জ হয়ে গেল, সিচুয়েশন চেঞ্জ, মানে স্থিত ঘর্ষণের কাজ নেই, এবার চলঘর্ষণের আন্ডারে ব্যাপারটা চলে গেল। অতএব চলঘর্ষণ গুণাঙ্ক ক্রিয়াশীল, তাহলে কোনটা ক্রিয়া করছে, চলঘর্ষণ ক্রিয়া করছে, ক্রিয়াশীল চলঘর্ষণ বল বা সিম্পল চলঘর্ষণ, সেটাকে এফ কে নাম দাও, সমান সমান মিউ কে ইন্টু আর। ফর্মুলা খুব সহজ, মিউ কে সবসময় একটু কম হবে বলেছি আমি, চলঘর্ষণ বল তবেই তো কম হবে, পরীক্ষার মাধ্যমে দেখা। এটা হয়ে যাচ্ছে ইন্টু 100 করলে চলে আসছে 40 নিউটন। তার মানে এখন লক্ষ্য করে দেখো, এদিক দিয়ে প্রয়োগ করা হচ্ছে 80 নিউটন আর এই দিকে কাজ করছে তোমার 40 নিউটন। তাহলে বস্তুটা এখন চলবে এটুকু কনফার্ম,
তা চলছে মানে ত্বরণ নিয়ে চলবে, সেটা লক্ষ্য করে দেখো। এখন ত্বরণ যদি বার করতে বলতো এই অঙ্কটায়, তাহলে আমরা ত্বরণ পেয়ে যেতাম বস্তুর উপরে মোট বল কত। মোট বল হচ্ছে, লক্ষ্য করে, এদিকে 80 নিউটন, এদিকে 40 নিউটন। ঘর্ষণ বল 40 নিউটন আমায় আটকানোর চেষ্টা করছে, আমি প্রয়োগ করেছি 80 নিউটন। তাহলে মোট বল সমান 80 মাইনাস 40 করলে 40 নিউটন, তাই না? এদিকে 80, এদিকে 40, তাহলে মোট বল হয়ে গেল 40 নিউটন। তাকে যদি তুমি ভাগ করো তার ভর দিয়ে, ভর হচ্ছে 10 কেজি, এত নিউটন ভাগ কেজি, তাহলে চলে আসছে জিনিসটা 4 মিটার পার সেকেন্ড। এটা আমি এক্সট্রা বলে রাখলাম, এরপরে আমাদের এই ধরনের অনেক অঙ্ক আসবে, এটা আমি এখানে দিইনি। আমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে, হ্যাঁ, ঘর্ষণ বল এখন কাজ করবে 40 নিউটন এবং বস্তুটা গতিশীল হবে। আজকের টপিকের উপর এই দুটো প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম হোমওয়ার্ক হিসাবে। এই দুটো প্রশ্নের উত্তর করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে। আজকের মতো ক্লাস এতটুকুই। পরের দিন আমি হাজির হব। এই যে আমরা ঘর্ষণ চ্যাপ্টারটা পড়লাম, আপাতত যে কনসেপ্টগুলো বুঝলাম, এগুলোর উপর বেস করে শুধুমাত্র নিউমেরিক্যাল, শুধুমাত্র অঙ্কের একটা ক্লাস নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে তোমাদের যে টেক্সট বুক আছে সেখান থেকে পারলে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করো। চলো, ভালো থেকো, টাটা।